বুঝতে পারছিল জাঙ্কুক ওকে দেখে অনেক ভয় পাচ্ছে। জাঙ্কুক ভয় পাচ্ছে এটাতে ওকে থেকে হারিয়ে ফেলবে, তে কি ওকে ছেড়ে চলে যাবে। তবে তে সবাইকে অবাক করে দিয়ে তে জাঙ্কুকের সামনে হাঁটু গেড়ে বসলো। জাঙ্কুক কিন্তু এখনো তাকায়নি। তে শান্ত কণ্ঠে জাঙ্কুকের চোখে চোখ রেখে বলতে লাগলো, আমার মনে হয় কি জানেন, পৃথিবীতে সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে অনুতপ্ত হওয়া। আমরা যখন কোনো ভুল করে পরবর্তীতে ভুলটা বুঝতে পারি, সেটার চেয়ে বড় শাস্তি আর কোনো কিছু হতেই পারে না। তের কথা শুনে এবার জাঙ্কুক তের চোখে চোখ রাখলো। জাঙ্কুকের চোখে অশ্রু স্পষ্ট। ও তো ভেবেছিল তে ওকে ভুল বুঝবে, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দেবে, কিন্তু তে তো উল্টো করেছে। এবার তে জাঙ্কুকের হাতটা ধরে বলতে লাগলো, আজকে আপনি আমার আম্মুর সাথে যে ব্যবহারটা করেছেন, আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আমি তাকে ক্ষমা করতাম না, কিন্তু আমি জানি আমার আম্মুকে আপনি অনেক ভালোবাসেন আর অনেক সম্মানও করেন। আজকে ব্যবহারের জন্য আপনি অনেক গিল্টি ফিল করছেন। তের কথা শেষ হতে না হতে জাঙ্কুক হুট করে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর অসহায় কণ্ঠে বলতে লাগলো, সরি তে পাখি, বিশ্বাস করো আমি মামুনিকে ওসব বলতে চাইনি। রাগের মাথায় মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বের হয়ে গেছে। এবার আমি কি করব? আমি কিভাবে মামুনির সামনে গিয়ে দাঁড়াবো? আমি মামুনিকে অনেক বাজে কথা বলেছি। আমি কিভাবে মামুনির কাছে ক্ষমা চাইবো? সে কি আমাকে কখনো ক্ষমা করবে? আম্মুরা কখনোই সন্তানদের উপর রাগ করে থাকতে পারে না। আপনি আম্মুকে কি একবার সরি বলুন, দেখুন আম্মু আপনাকে ক্ষমা করে দিয়েছে। সত্যি বলছো মামুনি আমাকে ক্ষমা করে দেবে? হ্যাঁ আমি সত্যি বলছি, আম্মু আপনাকে ক্ষমা করে দেবে। আম্মু আপনাকে অনেক ভালোবাসে। ওকে, আমি এক্ষুনি তাহলে মামুনির কাছে সরি বলে আসছি। আর থ্যাংক ইউ আমার পিচ্চি পাখি, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই বলেই জাঙ্কুক থেকে ছেড়ে ওর কপালে একটা চুমু খেলো। তারপর আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুকের দৌড়ানোর দিকে তো তে বড় বড় করে তাকিয়ে রইলো। এদিকে সুগা, ইউনো আর জেহোপ তের দিকে হা করে তাকিয়ে আছে। ভাইদের এভাবে তাকানো দেখে তে যেন লজ্জাতেই মরে যাচ্ছে। তে তো লজ্জা থেকে বাঁচার জন্য এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। তে চলে যেতেই সুগা আর ইউনো হাসতে হাসতে বেডের উপর শুয়ে পড়লো। কিন্তু এটাতে ওদের শান্তি নেই। জিহোপ গিয়ে ওদের সামনে দাঁড়িয়েছে। ওই তোরা কি এবার ভালোই ভালোই গিয়ে মাপ চাইবি, নাকি আমি একটা লাঠি দিয়ে তোদের পাঠাবো? আমি কিন্তু আবার তের মতো অত সুন্দর ভাবে বোঝাতে পারি না, কিন্তু উড়াধুরা কেলানি অবশ্যই দিতে পারি। কেন ভাইয়া, তুমি কেলানি দিলে কি আমরা কি বসে বসে কেলানি খাবো নাকি? তো কি করবি শুনি? আমাকে ধরে কেলানি দিবি? ওহো, তোমাকে কেলানি দেবো কেন? তোমার বউকে নিয়ে ভেগে যাব, না থাকবে কোণে আর না হবে বিয়ে। কথাটা বলে ইউনো দিল এক ভোদো। সুগা বসা থেকে উঠে দাঁড়িয়ে ইউনোর পেছনে পেছনে দৌড়ে যেতে যেতে বলল, আরে দাঁড়া, আগে ভাগিস না, আমি তোদের বিয়েতে সাক্ষী দেব। শালা দুইটা দাঁড়া, আমি করবই না বিয়ে। বিয়ের গোষ্ঠী কিলাই। আজকে তোদের দুইটাকে মেরে আমি হসপিটালে পাঠাবো, তারপরে আমার জেল ফাঁসি যা হওয়ার হবে। এদিকে ইউজুন ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে ব্রেকফাস্টের সবকিছু আয়োজন করছিল। তখনই হঠাৎ করে জাঙ্কুক পেছন থেকে এসে ওর মামুনিকে জড়িয়ে ধরে। আই এম সরি মামুনি, আই এম রিয়েলি ভেরি সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এরকম ভুল করব না মামুনি। বিশ্বাস করো, রাগের মাথায় কি বলেছি নিজেও জানি না। আর কখনো এরকম ভুল হবে না। কি করছিস বাবাই? ছাড় আমাকে, আমার অনেক কাজ বাকি আছে। না, ছাড়বো না। সরি 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 সরি। এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি কাজগুলো করব কিভাবে বাবাই? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। একটু পরে সবাই ব্রেকফাস্ট করতে নিচে নেমে আসবে। প্লিজ ছাড়। আচ্ছা ছাড়বো, তুমি আগে আমাকে ক্ষমা করে দাও তারপর। আচ্ছা, কিসের জন্য ক্ষমা করবো বলতো? আরে আমি ভুল করেছি, তাই আমার ছোট্ট বাবাইটা আমাকে একটু বকা দিয়েছে। এটার জন্য কি আমি আবার কষ্ট পেতে পারি নাকি? আর ছোটরা ভুল করলে বড়রা যদি বকা দিতে পারে, তাহলে বড়রা ভুল করলে কেন ছোটরা বকা দিতে পারবে না? আর তাছাড়া তুই তো আমার আর একটা ছেলে, তোর উপর আমি রাগ করে থাকতেই পারি না। এবার ছাড়, আমার কাজ আছে। আই লাভ ইউ মামুনি, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার সাথে এরকম করেছি বলে মেয়েটাকে আবার দূরে সরিয়ে নিয়ে যাবে না তো? তাহলে কিন্তু আমি মরেই যাব। শুধু উল্টাপাল্টা কথা। শর্ত, আমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাব? আমি তোর কাছে দিলে আরো বাঁচি। জাঙ্কুক ওর মামুনিকে ছেড়ে দিতে না দিতে ইউনজুন তো সিঁড়ির দিকে যেতে নিল। তখনই সুগা আর ইউনো এসে ইউনজুনের সামনে দাঁড়ালো। মা জননী, তুমি যখন তোমার ওই বড় পাপিষ্ট ছেলেটাকে ক্ষমা করে দিতে পেরেছো, তখন আমাদের মতো দুজন অবলা বাচ্চাকেও ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর জীবনে তোমার সাথে এরকম করব না। কখনো তোমার সাথে কফি নিয়ে রিঅ্যাক্ট করব না। দরকার হলে তোমার হাতের বানানো কফি দিয়ে আমি প্রত্যেকদিন শাওয়ার নিব, কাপড় ধুবো, ঘর মুছবো। ইনফ্যাক্ট লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট সবগুলো কফি দিয়েই করব, কিছুই খাবো না। চুপ কর সুগা, কখন থেকে কফি কফি করছিস? এগুলো কফি না, এগুলো অমৃত। আমার মামুনির হাতের কফি অমৃতকেও হার মানাবে। প্লিজ মামুনি, ক্ষমা করে দাও। ওই তোরা দুইটাই যা তো আমার চোখের সামনে থেকে। তোদের কাজ আর কথা আমি কোনোটাই গোনায় ধরি না। ইনফ্যাক্ট তোদের দুজনকে তো আমি
মানুষ বলে ধরি না। যা সর আমার চোখের সামনে থেকে উজবুকের দলেরা। জাঙ্কুক ভাইয়ের সময় বাবাই ছেলে আরো কত কিছু, আর আমরা উজবুকের দলেরা, তাই না? এটাই তো দুনিয়া। মেয়ের জামাই বলে কিছুই বলবে না, তাই না? আমরা এখনই চলে যাবো এই বাড়ি থেকে। এই সুগা চল, আমরা আর থাকবো না এখানে। হ্যাঁ হ্যাঁ চলে যা, তোদের মতো আহমক বাড়িতে থাকার চেয়ে না থাকাই ভালো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মা জননী, তার আগে বলো মাফ করেছো কিনা? ওদের কথা শুনে জাঙ্কুক তো মিটি মিটি করে হাসছে। এদিকে জেহুক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আরে ফুপিমনি তো তোদেরকে মানুষ বলে ধরে না, আবার মাফ করবে কি? গরু ছাগল কি ভুল করলে মাফ করতে হয় নাকি? এত বড় অপমান, বাড়িতেই আর থাকবো না। সুগা চল, আজকেই আমরা মঙ্গল গ্রহে চলে যাব, আর সাথে সুজি বেবিটাকেও নিয়ে যাব। এই রাক্ষসের সাথে ওই লক্ষ্মী মেয়েটার কখনো বিয়ে হতে দিব না। ইউনোর বাচ্চা, তুই আবারও এক কথা বলছিস? তোকে আজকে আমি সত্যি মেরে ফেলবো। এটা বলেই জেহুক সুগা আর ইউনোকে তো তারা ধরলো। ইউনজুন ওদিকে হাসতে হাসতে কাজে চলে গেছে। এই সুযোগে জাঙ্কুক ওদের কাছে বগার পার। কিছুক্ষণ পর জিমিন হঠাৎই এলোমেলো চুলে ও রুম থেকে বের হয়ে আসে। ওকে দেখে মনে হচ্ছে ও খুবই অসুস্থ। অ্যাকচুয়ালি জিমিন তো কাউকে একটা খুঁজছিল। তখন জিমিন সুগাকে একা একাই ওর দিকে আসতে দেখে। জিমিন তো বেশ কিছুক্ষণ ধরে এটাই চাইছিল। হঠাৎই সুগা জিমিনের সামনে এসে দেখে জিমিনকে তো অস্বাভাবিক লাগছে। সুগা ভুরু কুঁচকে জিমিনের দিকে তাকায়। আর ইউ ওকে? তোকে এমন লাগছে কেন? তোকে খেতে দেয়নি নাকি আজকে? আমার কিছু হয়নি, আপনি সামনে থেকে সরুন। হয়েছে, আর ঢং দেখিয়ে আপনি করতে হবে না। বল কি হয়েছে? আপনাকে কেন বলবো? আপনি আমার কি হন যে আমার কি হয়েছে না হয়েছে সেগুলো আপনাকে বলবো? দরকার পড়লে আমি জিহুক ভাইয়া, জাঙ্কুক ভাইয়া, ইউনো ভাইয়াকে বলবো। আপনাকে কেন বলবো? কেন? ওইগুলো তোর ভাই লাগে, আর আমি কি তোর শ্বশুর লাগি যে তোর কি হয়েছে সেটা আমি শুনতে পারবো না? আপনি শুনবেন কি না শুনবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো না। জিমিন বল বলছি, এবার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আপনি দেখে বুঝতে পারছেন আমার কি হয়েছে? আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, তাই ওষুধ আনতে যাচ্ছি। আমার তো কেউ নেই যে সে একটু আমাকে ওষুধ এনে দেবে। আচ্ছা তুই রুমে যা, আমার কাছে ওষুধ আছে, নিয়ে আসছি আমি। ধন্যবাদ সুগা ভাইয়া আপনাকে। আপনার ওষুধ আমার কোনোই দরকার নেই। আর একটা কথা বলে সেদিনের মতো আবার কানের 3 ইঞ্চি নিচে লাগাবো। হাঁটতে পারছে না আর আমার সাথে তাতলামো করছে। যা রুমে যা। জিমিন তো সুগার ধমক শুনে সুগাকে একটা ভেঙচি কেটে রুমে যেতে লাগলো। তবে এটাই তো জিমিনের প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি জিমিনের প্ল্যান না, তের প্ল্যান বলা চলে। বর্তমানে তে জিমিনের রুমেই আছে। জিমিন তো নিজের রুমে গিয়ে তেকে বলতে লাগলো, তে আপু ওষুধ কাজে দিয়েছে। তুমি যেমন যেমন বলতে বলেছো তোমার ভাইকে, আমি ঠিক তেমনই বলেছি। এবার দেখবি কি হয়। এবার তুই একটা কাজ কর, তুই চুপচাপ বেডের এক কোণায় বসে থাক, আর আমাকে দেখ আমি কি করি। জিমিন তো তের কথার মতো বেডের এক কোণায় অসুস্থর ভান ধরে বসে থাকলো। এদিকে তে জিমিনের আলমারিটা খুলে ও সমস্ত জামা কাপড় ছড়িয়ে ফেলেছে। এমন সময় সুগা মেডিসিন নিয়ে রুমে আসে। জিমিন থেকে ইশারা দিয়ে দেয় যে সুগা রুমে চলে এসেছে। এবার তে কালকে যে সুগাকে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা তে হাতে নিয়ে বলতে লাগে, ও মাই গড জিমিন, এই ড্রেসটা তোর এত সুন্দর, এটা কবে কিনলি? আমাকে তো বললি না। আমার তো মনে হচ্ছে না এটা তুই কালকে কিনেছিস, এটা তো তুই অনেক দিন আগে কিনেছিস। আমাকে বলিসনি কেন? আমরা সবাই সেম ড্রেস কিনতাম। জিমিন আমার না এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, তুই আমাকে দিবি? আমি জিহুক ভাইয়ের মেহেদি অনুষ্ঠানের দিন এই ড্রেসটা পরবো। কিন্তু তে আপু এই ড্রেসটা তো তোমার। এই জিমিন তোর না মাথা ব্যথা করছে? এত কথা বলছিস কেন? আর তুই এখানে কি করছিস? ও ভাইয়া তুমি এখানে কখন আসলে? আমি তো এখানে জিমিনের সব ড্রেস দেখছিলাম, ভাবছি জিমিনের থেকে একটা ড্রেস নেবো। দেখো ভাইয়া এই ড্রেসটা কত সুন্দর, তাই না? এটা নিলে কেমন হয়? তোর না হাজার হাজার ড্রেস আছে, তুই জিমিনেরটা কেন নিতে চাবি? তাতে তোমার সমস্যা কি? আমি আমার বোনের ড্রেস নেবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এখানে কি করছো? আমি তো জিমিনকে মেডিসিন দিতে এসেছি, ও বললো ওর মাথা ব্যথা করছে। খুব ভালো কথা, মেডিসিন দিতে এসেছো, মেডিসিন দিয়ে চলে যাও। হ্যাঁ আমি তো যাবই, তার সাথে তোকেও নিয়ে যাব। আমি একদমই যাব না, আমি কি অপরিচিত জায়গায় আছি নাকি? জিমিন বোন আমার, তুই আমাকে এই ড্রেসটা দিবি না বল? হ্যাঁ হ্যাঁ তে আপু, তুমি যেটা ইচ্ছা সেটাই নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। ও আমার কিউট বোন, থ্যাংক ইউ সো মাচ। আমি তোর এই ড্রেসটাই নিব, আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। তুই কি বলিস, এটাই নিব? তে এটা নেওয়ার কি তোর খুব প্রয়োজন? চল তুই আমার সাথে শপিং এ চল, তোকে আমি এরকম ড্রেসই কিনে দিব। না না, আমি তো শুধু এই ড্রেসটা একদিনের জন্য পরবো, কেনার কোনো দরকার নেই। আমি জিমিনিটাই নিব। জিমিন ও তো ড্রেস নিচ্ছে, তুই কিছু বলছিস না কেন? আমি কি বলবো, আমার তের আপুর যেটা ইচ্ছা হবে সেটাই নিবে। জিমিন তে এখান থেকে যা। ইস আসছে মামার বাড়ির আবদার নিয়ে। আচ্ছা ভাইয়া আমি এটা বুঝতে পারছি না, তোমার কেন এত সমস্যা হচ্ছে? আমি তো জিমিনের ড্রেস নিচ্ছি, তোমারটা নিচ্ছি না। তুই জিমিনের সব ড্রেস নে, কিন্তু ওইটা বাদ দিয়ে নে। না আমি এটাই নিব, তুমি জানো না আমি যেটা চাই আমি সেটাই নেই। না এভাবে বললে মনে হচ্ছে হবে না। এভাবে বললে আমার পাগলি বোনটা কখনোই শুনবে না। ইস আমি কত শখ করে জিমিনকে এই ড্রেসটা দিয়েছি, আর সেটা নাকি আমার বোন নিয়ে নেবে? এটা কোনো কথা? কি হলো সুগা ভাইয়া, আপনি হাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে ওষুধটা দিন, আমি তো মাথা ব্যথায় মরে যাচ্ছি। তুই মরেই যাস টুপিটা একটা, শুধু কথায় আর মুখে ফরফর, কাজের বেলায় কিছুই নেই। শোন বোন আমার, এই ড্রেসটা
মোটেও ভালো লাগছে না। কেমন লাগছে দেখ। তুই বরং একটা কাজ কর, তুই জিমিনের অন্য একটা ড্রেস নে। এটা আমার ভালোই লাগছে না। তুই তো ভাইয়ের কথা শুনবি না বল। আর তোকে পচা দেখা গেলে কেমন লাগবে বল তো? ওষুধ কাজে দিয়েছে, তার মানে আমি একদম ঠিক ধরেছি। আমার ভাইটা জিমিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। কি হলো তে, কি ভাবছিস? তুই শোন আমার কথা, এই ড্রেসটা মোটেও ভালো না। ভাইয়া তোমার কাছে একটু পছন্দ হচ্ছে না? না, ছি, কেমন লাগছে, একটু পছন্দ হচ্ছে না। দূর, আমি জিমিনের থেকে ড্রেসই নেব না। আমার এটা একটু ভালো লেগেছিল, কিন্তু ভাইয়া বলছে এটা ভালো না, তার মানে ভালো না। জিমিন সরি রে, আমি তো ড্রেস নিতে পারবো না। তোমার ভাইয়া বললো আর তুমি বিশ্বাস করে নিলে? এটা কোনো কথা হলো? তে আপু তুমি আমাকে একটু ভালোবাসো না? হ্যাঁ, তে তোকে ভালোবাসে না, বেশ করেছে। এই নে ওষুধটা গেল এখন। বনু আমরা আই যাই, এই পেটি রুমে থাকার কোনো দরকার নেই বলেই সুগার তেকে নিয়ে চলে যাচ্ছে। তে তো পেছনে ঘুরে একটা জিমিনকে চোখ টিপে দিয়েছে, মানে ও বোঝালো এটা নিয়েও পরে কথা বলবে। ঢং দেখলে বাঁচি না। নিজের বোনকে কি সুন্দর করে নিয়ে গেল আর আমাকে পেতনি বলে গেল। সারা জঙ্গলি বিলাই কোথাকার। দূর, তো এই বালের ওষুধ খায় কে? এই বলে জিমিন ওষুধটা তো ঢিল দিয়ে জানালা দিয়ে ফেলে দিল। ইউনো আর সুগা জিহবের বিয়ের ডেকোরেশনের জন্য কিছু কিনতে বাহিরে গেছে। এদিকে জিহব তো বড় মানুষ, সে তো তার বউয়ের সাথে কথা বলছে সুজি কিভাবে সাজবে না সাজবে এটা নিয়ে। সুজি জিহবের মাথা কাটছে ফোনের মধ্যে। এদিকে লিসা ওর কাজিনদের সাথে ওর মেকআপ প্রোডাক্ট দেখাতেই ব্যস্ত। সে তো জিমিনের রুমে জামা কাপড় সব ছড়িয়ে রেখে এসেছে, তাই জিমিন সেই জামা কাপড় সহ ওর ঘরটাও গোছাচ্ছে। এদিকে জাঙ্কুক ডেকোরেশনের লোকগুলোকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে, সাথে নিজেও কাজ করছিল। বিয়ের স্টেজ সাজানো হচ্ছে বলে সেখান দিয়ে অনেকগুলো চেয়ার পাতা ছিল। হঠাৎই জেনি ঘুরতে ঘুরতে এসে জাঙ্কুককে দেখতে পায় এবং ও দূরে দাঁড়িয়ে জাঙ্কুককে দেখছিল এবং কিছু একটা ভাবছিল। এমন সময় জাঙ্কুককে কাজ করতে দেখে স্টেজের সামনে পাতা চেয়ারগুলোর মধ্যে তে এসে একটার মধ্যে বসে পড়ে এবং ওর ফোনটা বের করে জাঙ্কুকের দিকে ক্যামেরাটা ধরে। জাঙ্কুক কাজ করছিল আর এদিকে তে জাঙ্কুকের অনেকগুলো ছবি তোলে। পরপর প্রায় 15 থেকে 20টা ছবি তুলে ফেলেছে, যেগুলো জেনি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। জেনি দূরে দাঁড়িয়ে ভাবছে যে তে এভাবে জাঙ্কুকের ছবি তুলছে কেন। তে ছবি তোলা শেষে ওর ফোনটা নিয়ে মাথা নিচু করে ছবিগুলো দেখতে লাগলো। এমন সময় জাঙ্কুক তের পাশের একটা চেয়ারে এসে বসে পড়েছে। কি ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে বুঝি আমার ছবি তোলা হচ্ছে? হঠাৎই জাঙ্কুকের কণ্ঠ শুনতেই তে তো একদম লাফ দিয়ে ওঠে আর সঙ্গে সঙ্গে ওর ফোনটা বন্ধ করে ফেলে। আপনি আপনি এখানে কখন আসলেন আর আমি কি করছিলাম সেটা কি আপনি জানেন নাকি? আমি সব জানি যে আমার পাখিটা কখন কি করে। লুকিয়ে লুকিয়ে আমার পারমিশন ছাড়া আমার ছবি তোলা হচ্ছিল কেন? এই ছেলেটা কিভাবে দেখলো যে আমি ওনার ছবি তুলেছি? মানে একদম শকুনের চোখ। কি হলো তে পাখি, কি ভাবছো তুমি? হ্যাঁ তুলেছি তো, কয়েকটা ছবি তো তুলেছি তো, কি হয়েছে? আর আপনার ছবি তুলতে আমার আবার আপনার কাছে পারমিশন নিতে হবে? না, একদমই না। কে বলেছে পারমিশন নিতে হবে? আপনি এই মাত্রই তো বললেন। সত্যি বলেছি নাকি? তাহলে তো ভুল বলেছি। কিন্তু কেন ছবিগুলো তোলা হলো? আমি এখন এগুলো নিয়ে গিয়ে ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাবো, তাই ছবিগুলো তুলেছি বলে সেখান থেকে তে উঠে চলে যেতে নিচ্ছিল। জাঙ্কুক তের কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। ও তো গিয়ে কাজ করাতে আবার মনোযোগ দিল। আর এইসব জিনিস সবটুকু বুঝতে না পারলেও এতটুকু ঠিক বুঝতে পেরেছে জাঙ্কুক আর তের মাঝে কোনো সম্পর্ক আছে। না হলে তে জাঙ্কুকের ছবি তুলবে না আর জাঙ্কুক তের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলবে না। যেখানে জাঙ্কুক তের গালেও একবার টাচ করেছে, যেটা দেখে জেনি আরো বেশি অবাক হয়েছে। এদিকে তে ভিতরে আসতেই দেখতে পায় কাই ড্রয়িং রুমের একটা সোফাতে বসে আছে। তে তো এদিক ওদিক না তাকিয়ে দ্রুত সিঁড়ির দিকে চলে যেতে নিচ্ছিল। তেকে কাইর নজরে পড়ে। কাই তের সামনে উঠে যেতেই নেবে, কিন্তু সেটা পারলো না। হঠাৎ করে দেখলো যে হোক সিঁড়ি দিয়ে নামছে এবং যে হোক তেকে দেখে এগিয়ে এসেছে। ওহ তে, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি, তুই কোথায় ছিলি? আসলে ভাইয়া আমি একটু বাইরে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? সুজি নাকি তোর সাথে কি কথা বলবে, তাই আমি তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। ও সুজি আপু, দাও তাহলে কি কথা বলবে, আমি কথা বলছি। এই বলেই তে জেহবের কাছে থেকে ফোনটা নেয় এবং জেহব তেকে নিয়ে উপরের দিকে চলে যায়। তে জেহব উপরের দিকে যাচ্ছে আর এদিকে কাই হা করে তের দিকে তাকিয়ে আছে। এমন সময় জেনি সেখানে উপস্থিত হয়। তে জেহব উপরের দিকে যাচ্ছে আর কাই তের দিকে হা করে তাকিয়ে আছে। যে ব্যাপারটা জেনির মোটেও চোখে এড়ালো না। জেনি গিয়ে কাইকে ধাক্কা দিয়ে বলল, মন কোন দিকে তোমার? সারাদিন দেখি এদিক ওদিক চোখ, মানে ব্যাপারটা কি? ব্যাপার কি তুমি বুঝতে পারো না? আর শোনো, আমার উপর আর একদিন এভাবে চেঁচিয়ে কথা বলবে না। ও আচ্ছা, তা শুনি, আমি যদি তোমার উপর চেঁচিয়ে কথা বলি তাহলে তুমি কি করবে? তোমাকে আমি খুন করে ফেলবো, বিকজ তোমাকে আমার এখন মোটেও সহ্য হয় না। তাই তোমার কি হয়েছে বলো তো? মানে কেন তোমার আমাকে এখন মোটেও সহ্য হয় না? তুমি তো আমাকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ, ভালোবাসতাম, ভালোবেসেছিলাম। তুমি যেদিন থেকে আমার বাচ্চাকে মেরে ফেলেছো সেদিন থেকে আমি আমার ভালোবাসাকেও মেরে ফেলেছি। সামান্য এতটুকু একটা কারণে তুমি আমার সাথে এমন বিহেভিয়ার করছো? আজ থেকে কত বছর আগে সেই ঘটনা ঘটে গেছে। তো
তুমি যে স্বার্থপর একটা মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি নিজের ভালো করার জন্য যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই করতে পারো। আমার ভুলই ছিল সেদিন যে আমি তেকে সেদিন বিয়ে না করে তোমাকে বিয়ে করেছি। তাই ওই তের নাম যদি আমি তোমার মুখে আর একদিন শুনি না তাহলে 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 কি করবে তুমি? শোনো, তোমার কিন্তু সব কুকীর্তি আমি জানি, তো আমার সাথে কথা বলার সময় খুব সাবধানে কথা বলবে, না হলে তোমার মুখোশ টেনে আমি সবার সামনে ছিঁড়ে দেবো, সবকিছু ফাঁস করে দিব। ও আচ্ছা, তোমার এত বড় কলিজা হয়ে গেছে যে তুমি আমার কুকীর্তি সবাইকে ফাঁস করে দেবে? হ্যাঁ, তুমি যদি বেশি বেশি করো আমি তাই করব। ওকে, তুমি যা ইচ্ছা তাই করো, আমার কোনো কিছুতে যায় আসে না। বলেই কাই সেখান থেকে উঠে চলে গেল। জেনি তো ধাপ করে সোফাতে বসে পড়লো এবং রাগে ফুঁসতে ফুঁসতে শুধু কায়ের দিকে তাকিয়েছিল। কাই ওর মার কাছে গেল। ওর মা তো একটা গেস্ট রুমে ছিল। বাড়িটা এত বড় হওয়াতে সবাইকে এখানে আলাদা আলাদা করে রুম দেওয়া হয়েছিল। কাই গিয়ে দেখে আয়ু বসে আছে। তখন কাই গিয়ে আয়ুকে বলে, আম্মু আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি কথা বল? আমি এই জেনিকে ডিভোর্স দিয়ে তেকে বিয়ে করতে চাই। তুমি যেভাবে হোক ব্যবস্থা করো। কি বললি তুই? তুই এই কথা কিভাবে বলতে পারিস? শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি, তোর বাবা আর এই বাড়ির কোনো লোক যেন এইসব কথা না শোনে। যা বললি আমার কাছেই বললি, সবকিছু ভুলে যা। বাট হোয়াই আম্মু, সমস্যাটা কোথায়? তের সাথে তো বিয়েটা আমার হয়েই যেত। বাই চান্স হয়নি, কিন্তু এখন তো চাইলে আমি তেকে বিয়ে করতেই পারি। আবারও একই কথা বলছিস? বললাম না এই কথা যেন আর ভুলেও মুখে না শুনি। আমি কিছু জানি না আম্মু, তুমি বাবাকে বলে যেভাবে পারো রাজি করাও। আর বাবাকে বলো তের বাবা মাকে বলতে, তারাও যেন রাজি হয়ে যায়। আমি তেকে বিয়ে করব। তুমি বুঝতে কেন চাইছো না? তেকে আমার চোখে লেগে গেছে। কেন? যখন বিয়ে দিতে চাইছিলাম তখন তোর চোখ কোথায় ছিল? এখন থেকে খুব ভালো লেগে গেছে তাই না? শোন, আমি কাউকে কিছু বলতেও পারবো না আর কাউকে কিছু রাজিও করাতে পারবো না। কি রাজি করার কথা বলা হচ্ছে এখানে? কে কাকে রাজি করাবে? বলতে বলতে কায়ের বাবা লি জনসন রুমে ঢুকে আসে। আরে কিছুই না, এমনি কথা চলছিল এখানে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম যে এখানে কথা চলছে, কিন্তু কি নিয়ে কথা চলছে সেটা জানতে চাইছি। কাকে কি বিষয়ে রাজি করাতে চাইছো তোমরা মা ছেলে মিলে? আরে সেগুলো কোনো কথা না। তুমি কি শুনেছো? বাবা তুমি ঠিক শুনেছো, আমি রাজি করানোর কথাই বলছিলাম, তোমার কথাই বলছিলাম। কি সম্পর্কে রাজি? কিসের রাজি? কাই চুপ কর, ওই কথা বলিস না। তুমি চুপ করে থাকো তো আম্মু, তুমি তো বলবেই না আর আমাকেও বলতে দেবে না। বাবা আমি জেনিকে ডিভোর্স দিয়ে তেকে বিয়ে করতে চাই। তুমি সবকিছুর ব্যবস্থা করো আর তের মা বাবাকেও রাজি করাও। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু কায়ের বাপের থাপ্পড় কায়ের গালে গিয়ে পড়তে 1 সেকেন্ডও লাগেনি। অসভ্য ছেলে, তুই আমার উপরে বুক ফুলিয়ে এই কথাগুলো বলছিস? তোকে আমি একদম মেরে লাশ বানিয়ে দেব। আরে তুমি কি করলে? তুমি এত বড় ছেলে গায়ে হাত তুললে? চুপ, একদম চুপ। যেমন মা তেমন ছেলে। অসভ্য মহিলার অসভ্য একটা ছেলে। তোমার ছেলেকে ভালোভাবে কানে ঢুকিয়ে দাও যে আমি কোনো অশান্তি চাই না। আমি এখানে এসেছি গেস্ট হিসাবে আর যেতেও চাই গেস্ট হিসাবে। আমি কোনো অসম্মানিত হতে চাই না। অনেক কষ্ট করে এই পুরো ফ্যামিলিটাকে একটু জোড়া লাগিয়েছি, আর তোমার ছেলে আবার সেটা ভাঙতে চাইছে। তোমার ছেলের আগে মনে ছিল না তেকে বিয়ে করার কথা? ও কোন সাহসে এই কথাটা বলছে এখন? ওকে তো মনে হচ্ছে আজকে আমি মারতে মারতে মেরেই ফেলি। শুধু নিজের বাড়ি নয় বলে আজকে তোকে আমি কিছু বললাম না। নেক্সট টাইম যদি তোর মুখে আমি এই কথা শুনি না, তোকে আমি একটু মেরেই ফেলবো। বলে জনসুক তো রেগে মেগে সেখান থেকে চলে গেল এবং কাই গালে হাত দিয়ে ওর বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বারবার বললাম যে তোর বাবাকে এই কথাটা বলিস না। এখন খুশি হয়েছিস তো? নিজে তো মার খেলি, সাথে আমাকেও অপমান করালি। তোমাদের সবার ডামাক না আমি খুঁচিয়ে দেব, আর যার জন্য চর খেলাম ওইকে ওকেও আমি বোঝাবো। এটা বলে কাইও তো রেগে টেকে সেখান থেকে চলে গেল। এদিকে তো আয়ু বুঝতেই পারছে না যে কি করবে এখন। অ্যাকচুয়ালি আয়ু যাই তাই হোক নিজের ছেলের উপরে ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে। বিকাল 5টা বাজে। জিমিন লিসা আর তে লিসার রুমে ঘুমছুটি করছিল। ওহ তে আপু, তুমি যখন বললে তুমি ড্রেসটা নেবে তখন তোমার ভাইয়ের মুখটা দেখার মতো ছিল। দেখলি আমি আমার ভাইকে কিভাবে জ্বালালাম? ওয়েট কর, সময় তোরও আসবে। এত প্যারা নিচ্ছিস কেন? এই আমাকে বল না কি হয়েছে? তোরা একা একাই বকবক করছিস। সত্যি লিসা আপু, তো জানতে হবে না। চলো তে আপু, আমরা নিচে থেকে একটু ঘুরে আসি। না আমাকে বল না স্যার, আমি তোদের যেতে দেব না। বল বল বল। তখন তে লিসাকে বলে অ্যাকচুয়ালি কি হয়েছে আর ওরা কি প্ল্যান করেছিল। তে জানতে চেয়েছিল সুগা অ্যাকচুয়ালি জিমিনকে ভালোবাসে কিনা, তবে তে তো সেটার উত্তর পেয়ে গেছে। তে আর জিমিন নিচে আসার জন্য রুম থেকে বের হয়েছে। সুগা ইউনো যেভাবে রুমে ছিল আর
আর জিহুপও সঙ্গে ছিল। বাড়ির সবাই যে যার যার মতো কাজে ব্যস্ত। এমন সময় জাঙ্কুক একটু তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল। ওকে দেখে ব্যস্ত দেখাচ্ছে, মনে হচ্ছে কোথাও যাবে। এমন সময় হঠাৎই কেউ এসে জাঙ্কুককে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিল। ধাক্কা দেওয়া মানুষটা পড়ে যেতে নিচ্ছিল, জাঙ্কুক ধরতেই নেবে তার আগে জাঙ্কুকের চোখ যেতে জাঙ্কুক যেন থ হয়ে গেছে, কারণ ওর সামনে জেনি দাঁড়িয়ে আছে। জেনিকে দেখেই অগ্নি দৃষ্টিতে জাঙ্কুক জেনির দিকে তাকালো। সরি, অ্যাকচুয়ালি আমি দেখতে পাইনি। জাঙ্কুক কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিল, কিন্তু হঠাৎই জেনি আবারও জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক ভাইয়া, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি সেই দিনের ঘটনার জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমার ওইভাবে ফুলদানিটা ছোড়া উচিত হয়নি। আমি জানতামও না যে আপনার গিয়ে লাগবে। আমার তের উপরে ওরকম ভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। আই এম সরি। জেনির মুখে এই সকল কথা শুনে জাঙ্কুক যেন আরো অগ্নি দৃষ্টিতে জেনির দিকে তাকিয়ে আছে। না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। এমন সময় জিমিন আর তে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নামছে। ওদের মনটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই ওদের চেহারায় যেন কালো ছায়া নেমে এসেছে। তে জাঙ্কুকের সামনে জেনিকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। জিমিনও তো অনেক অবাক হয়েছে, কারণ জেনি জাঙ্কুকের সামনে কি করছে। জাঙ্কুক খুব ভালো করে জানে যে এখানে তে চলে এসেছে। জাঙ্কুক ঘাড়টা ঘুরিয়ে একবার তের দিকে তাকিয়ে জেনিকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল। জাঙ্কুককে এভাবে চলে যাওয়া দেখে তে যেন আরো বেশি পরিমাণে রাগ উঠে গেল। তে জেনিকে কিছু বলতে চাইছিল, কিন্তু কিছু বললো না। জিমিন তেকে নিয়ে আর নিচে না এসে আবার উপরের দিকে চলে গেল। এদিকে জেনি একটা বাঁকা হাসি দিয়ে ড্রয়িং রুমের সোফাতে এসে বসলো। ও তো এইটাই চাইছিল, যেন তে জাঙ্কুকের সাথে ওকে দেখে, আর ও ইচ্ছাকৃতভাবে এটা করেছে। বলেছি না তে, আমি তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিব, তার মানে সবকিছুই কেড়ে নিব। তোকে আমি মোটেও ভালো থাকতে দেব না। ইস, বেচারির মুখটা দেখার মতো হয়েছিল। অন্যদিকে তে মন খারাপ করে গিয়ে জিমিনের রুমে বসে রইলো। বেশ কিছুটা সময় কেটে গেল। কালকে জিহবের মেহেদি অনুষ্ঠান হবে, যার কারণে সবকিছু ডেকোরেশন করা শেষ হয়ে গেছে। আর মেহেদি অনুষ্ঠানটার সময় সুজির বাড়ির সবাই জিহবদের বাড়িতে চলে আসবে। রাত 9টা, চারদিকে কালো অন্ধকার নেমে গেছে। কিন্তু যেহেতু বিয়ে বাড়ি, তাই বাড়িটা একদম জলজল করছে আর মানুষে গমগম করছে। জাঙ্কুক তার বাহিরের কাজ শেষে আরো 1 ঘন্টা আগে বাসায় ফিরে এসেছে। ছাদে জিহব, জাঙ্কুক, সুগা, ইউনু, তে, জিমিন, লিসা সবাই বসে আছে, আর সাথে ওদের অনেকগুলো কাজিনও বসে আছে। ওরা তো সবাই ছাদে পাতানো চেয়ারে বসে আছে এবং সবাই মিলে গল্প করছিল। তে মন খারাপ করেছিল, তাই সুগা থেকে এখানে নিয়ে এসেছে। সুগা নিজেও জানে না যে তে কেন মন খারাপ করেছিল। তেকে জিজ্ঞাসা করলে ও কিছুই বলেনি। তে সুগার কাছাকাছি বসে আছে, তের পাশে জাঙ্কুক বসে আছে, কিন্তু তে জাঙ্কুকের সাথে কোনো কথাই বলছে না। তে তো নিজের ভাইয়ের হাত জড়িয়ে ধরে বসে আছে। জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারছে যে তে ওর উপর অভিমান করেছে, আর এটা স্বাভাবিক অভিমান করা, তাই জাঙ্কুকও কিছু বলছে না। জাঙ্কুক খুব ভালো করে জানে যে ও তেকে কিছুক্ষণ পরেই সবকিছু বুঝিয়ে বললেই মানিয়ে নিতে পারবে। এমন সময় হঠাৎই জেনির মায়ের আর কাইন মায়ের আগমন ঘটে। ওরা কি যেন নিয়ে কথা বলতে বলতে তেদের দিকেই আসছিল। ওদেরকে দেখে তেরা সবাই ওদের দিকেই তাকায়, শুধু আয়ু আর জেনির মা না, সাথে কায়ের ছোট বোন সানা আর জেনিও ছিল। হঠাৎই আয়ু সবার সামনে এসে বলতে লাগলো, এই দেখ, ওরা সবাই এখানে বসে গল্প করছে। তোরা কেন মন মরা হয়ে নিচে বসে আছিস? ওদের সাথে গল্প করলেই তো পারিস। এখানে সবাই তো নিজেদের মানুষই। তখনই জেনির মা গিয়ে জিহবকে উদ্দেশ্য করে বলতে থাকে, ওরা এখানে বসুক, ঠিক আছে? তুমি একটু দেখে রেখো। জানো না নিচে কি মন মরা হয়ে বসেছিল। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি দেখবো। বসো, তোমরা এখানে বসো। জিহব না পারছিল মানা করতে আর না পারছিল হ্যাঁ বলতে। ছেলেটা পড়ে গেছে আর এক প্যারায়। জেনি কাজটা কি করলো, হঠাৎ করে একটা চেয়ার নিয়ে এসে জাঙ্কুকের পাশে রাখলো এবং সেই চেয়ারে বসে পড়লো। তে তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে অ্যাকচুয়ালি জেনি কি করে। সুগা তো তখনই হুঙ্কার দিয়ে উঠতে চাইছিল, কিন্তু তে সুগার হাতটা তখনই আরো শক্ত করে চেপে ধরে। ও বুঝিয়ে দেয় যে এখানে কিছু বলার দরকার নেই, তাই সুগাও চুপ করে আছে। সানা একটা চেয়ার নিয়ে এসে জেনির পাশে রেখে সেখানে বসে পড়ে, কিন্তু সানার চোখ ছিল অন্যদিকে। সানা ইউনুর দিকে তাকিয়েছিল। অ্যাকচুয়ালি সানা প্রথম দিন যখন ইউনুকে দেখেছিল, তখন থেকে ইউনুকে একটু একটু পছন্দ করতে শুরু করে, কিন্তু ইউনুর তো এইসব দিকে পাত্তা দেওয়ার টাইম নেই, কিন্তু বুঝতে পেরেছিল। সানা এভাবে তাকিয়ে আছে বলে ইউনু লিসাকে জ্বালানোর জন্য একটু ভাবসাপ নিয়ে বসলো, যেটা লিসার চোখ মোটেও এড়ালো না। লিসা তো ইউনুর পাশেই বসেছিল। অ্যাকচুয়ালি লিসা যত ইউনুর সাথে ঝগড়া মারামারি করুক না কেন, লিসা কিন্তু ইউনুকে ভালোবাসতো। আর লিসা এটাও খুব ভালো করে জানে যে ইউনুকে পছন্দ করে না, অ্যাকচুয়ালি ভালোবাসে। ইউনুকে এভাবে ভাবসাপ নিয়ে বসতে দেখে লিসার প্রচন্ড পরিমাণে রাগ হলো। লিসা তো খুব জোরে ইউনুর পায়ে একটা চিমটি লাগিয়ে দিল। ইউনু যেন চিৎকার দিয়েও দিল না সবার সামনে।
সামনে, কারণ এখন যদি ইউনো চিৎকার দেয় তাহলে ওর প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ইউনো খুব ভালো করে বুঝতে পারলো যে লিসা জেলাসি ফিল করছে, যার কারণে ইউনো সানার দিক থেকে চোখ সরিয়ে অন্য দিক হয়ে বসে রইলো এবং এটা দেখে লিসা মুচকি মুচকি হাসছিল। জেনিরা এসে বসাতে যেন সবাই স্তব্ধ হয়ে গেছে, কারোর মুখেই কোনো কথা নেই। জাঙ্কুক তোর পকেট থেকে ফোনটা বের করে দেখতে শুরু করেছে। চারদিকে মোটামুটি নীরবতা, শুধুমাত্র জেহব, লিসা, জিমিন আর তে কিছু কিছু কথা বলছিল। সুগার মুখ দিয়ে তো আর একটা কথাও যেন বের হচ্ছে না। ইউনো গম্ভীর মুখ হয়ে বসে আছে। চারদিকে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। এটা দেখে জাঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি রুমে যাচ্ছি, সবাই যার যার মতো রুমে চলে যাও। মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি নামবে, কালকে থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কেউ বৃষ্টিতে ভিজে অসুস্থ যেন না হয়। অসুস্থ হলে কি তাতে আপনার কি যায় আসে? কথাটাতে সবাই যেন চমকে তের দিকে তাকিয়েছে। সবাই তো বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি তে আবার কেন তেরামি করে কথা বলছে, কিন্তু সবাই বুঝতে না পারলে জিমিন আর জাঙ্কুক ঠিক বুঝতে পেরেছে। জেনি আর সানাও তো হা করে তের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ম্যাডাম, কেউ অসুস্থ হলে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি অসুস্থ হলে আমার অনেক কিছু যায় আসে, তাই আপনি আগে রুমে যান। কথাটাতে তে জাঙ্কুকের দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়েছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। জাঙ্কুক চেয়ার থেকে উঠতেই নেবে এমন সময় অনেক জোরে বিদ্যুৎ চমকে উঠলো। সবাই স্বাভাবিক থাকলেও জেনি ইচ্ছা করে গিয়ে জাঙ্কুককে হুট করে জড়িয়ে ধরেছে। জেনি যেটার জন্য এতক্ষণ ওয়েট করছিল ঠিক সেটাই হয়েছে। জেনি হুট করে জাঙ্কুককে জড়িয়ে ধরাতে সবাই যেন চমকে উঠেছে। জাঙ্কুকও কম না, ও তো পুরো ভেবা চাকা খেয়ে গেছে, হাত দুটো উপরে তুলে দাঁড়িয়ে আছে। জেনি এখনো জাঙ্কুকের বুক বরাবর জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তো পুরো স্ট্যাচু হয়ে গেছে। হঠাৎ করে যে জেনি এই কাণ্ডটা করবে এটা কেউ ভাবতেই পারেনি। আরে জেনি আপু, কি করছো তুমি? ছাড়ো ওনাকে। স্যারের কথাতে যেন সবার হুঁশ পেল। জেনি তো সঙ্গে সঙ্গে জাঙ্কুককে ছেড়ে দিয়েছে, কিন্তু জাঙ্কুক তো স্ট্যাচু হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। জেনি কায়ের বউ হলেও সানা কখনোই জেনিকে ভাবি বলে ডাকতো না, ও তো আপু বলেই ডাকতো। সরি জাঙ্কুক ভাইয়া, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, বিদ্যুৎ চমকানোটাকে আমি অনেক ভয় পাই। কথাটা শুনতে তে জেনির দিকে একবার তাকিয়ে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে সেখান থেকে উঠে চলে যেতে নাই। এই মেয়ে, তোর লজ্জা করে না আমাদের মাঝে আসতে? অ্যাকচুয়ালি সব ঝামেলার মূলই তুই। বলেই সুগাও তো তের পিছনে ছুট লাগিয়েছে। বড় শুনে যা আমার কথা। সুগাকে তের পেছনে যেতে দেখে ইউনো সুগার পেছনে চলে গেছে, সাথে জিমিনও চলে গেছে। আচ্ছা জেনি, তুমি কি কাজটা ইচ্ছা করে করলে না হঠাৎ করে করলে? সরি ভাইয়া, হঠাৎ করে হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারিনি, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরতে হলো, তুমি জড়িয়ে ধরার মতো আর মানুষ পেলে না। চোখের সামনে থেকে যাও, এখন যাও, নিচে যাও জেনি, এখন এখানে থাকার তোমার কোনো প্রয়োজন নেই। সরি, আমি সত্যিই বুঝতে পারিনি। কথাটা বলেই জেনি সেখান থেকে চলে গেল। পেছনে পেছনে সানাও গেছে। দেখলি তে, আমি তো জানতাম এই জাঙ্কুক নামের ছেলেটার সাথে তোর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তাছাড়া আমি জড়িয়ে ধরলাম আর তোর এত লাগলো কেন? বেশ করেছি, দেখ কেমন লাগে। জেনি আপু, তুমি এটা কেন করলে? আমি আমার ভাইয়াকে বলে দেব। কে? কাইকে? বল গিয়ে। আমি কি ইচ্ছা করে ধরেছি নাকি? আমি তো হঠাৎ করে ভয় পেয়ে জড়িয়ে ধরেছি। তোমাকে তো এভাবে কখনো ভয় পেতে দেখিনি। তুমি তো অন্য কিছু দেখে ভয় পাও না, আর বিদ্যুৎ চমকানো দেখে তুমি এত ভয় পেয়ে গেলে। জাস্ট শাট আপ, আমার চোখের সামনে থেকে এখন যা। তোকে না বলছি আমার সাথে বেশি থাকবি না? কেন থাকবো না? তোমার কুকীর্তি সব ধরে ফেলবো তাই? আমি আম্মু, ভাইয়া, আব্বু এবং কি তোমার আব্বু আম্মুকেও সবকিছু বলে দিব। যা ইচ্ছা তাই কর। অন্যদিকে তে রাগ করে জিমিনের রুমে গিয়ে খাটের এক কোণায় বসে পড়েছে। পেছনে পেছনে সুগা, ইউনো আর জিমিনকে হাজির হয়েছে। বড় শোন, দেখ এভাবে মন খারাপ করিস না, এটা একটা অ্যাক্সিডেন্টের গুষ্টি মারি। আমার ওই মেয়েটাকে দু চোখে সহ্য হয় না। আমি জানি ও যা করে সবকিছু ইচ্ছাকৃত ভাবে করে। ও আমার বোনটাকে কষ্ট দিতে ইচ্ছা করে এই কাজটা করলো, তাই না? সুগা দেখ, তুই এমনি মন খারাপ করেছে, তুই যদি এখন এসব বলিস তাহলে ও আরো বেশি মন খারাপ করবে। আপু প্লিজ, তুমি মন খারাপ করো না, ওই মেয়েটা আসলে অনেকটা ফালতু। জানো ইউনো ভাইয়া, বিকালের দিকে জাঙ্কুক ভাইয়া কোথাও জানা যাচ্ছিল, আর ওই মেয়েটা জাঙ্কুক ভাইয়ের সামনে দাঁড়িয়ে কি যেন বলছিল। আপু তো তখন থেকে মনটা অনেক খারাপ। কি বললি? ও জাঙ্কুক ভাইয়ের সাথে এর আগেও কথা বলেছে? হ্যাঁ, তাই তো তে আপু এতক্ষণ মন খারাপ করে বসেছিল। তে শোন আমার কথা, চল আমরা বাড়িতে চলে যাই, আমরা এখানে থাকবো না। শুধু প্লিজ এমন করিস না, জিহু ভাইয়া অনেক বেশি মন খারাপ করবে। প্লিজ তোমরা সবাই এখান থেকে যাও, আমি মন খারাপ করিনি, আমাকে একটু একা থাকতে দাও। কথাটা বলতে না বলতে সেখানে জাঙ্কুক, জিহু আর লিসা এসে হাজির হয়। বাহিরে ঝুম বৃষ্টি নেমে পড়েছিল, যার কারণে ওরাও ছাদ থেকে নেমে এসেছে। আর বৃষ্টির কারণে যেন চারদিকে কোনো শব্দই শোনা যাচ্ছিল না। জিহব জাঙ্কুকে বলে যে তেকে বোঝাতে, কারণ তে অনেক বেশি মন খারাপ করেছে। জিহব জাঙ্কুকে রেখে
সবাইকে নিয়ে বের হয়ে আসতে নিচ্ছিল। এমন সময় সুগা জাঙ্কুককে বলে, জাঙ্কুক ভাইয়া প্লিজ এমন কোনো কাজ করো না যেটাতে আমার বোন কষ্ট পায়। তোর বিশ্বাস হয় যে আমি এমন কোনো কাজ করব যেটাতে তোর বোন কষ্ট পাবে? আমি জানি জাঙ্কুক ভাইয়া তুমি আমার কোনো কাজ করবে না, তোমার উপর আমার ভরসা আছে। বলেই সুগা রুম থেকে বের হয়ে গেল। এদিকে যে হোক বাকি সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। জাঙ্কুক দরজাটা হালকা করে চাপিয়ে দিয়ে এক পা করে তের কাছে গেল। তে তো মুখ ঘুরিয়ে অন্যদিকে হয়ে বসে আছে, জাঙ্কুকের দিকে মোটেও তাকাচ্ছে না। জাঙ্কুক গিয়ে আস্তে করে তের সাইডে বসে। তে তো এখনো অন্যদিকে মুখ ঘুরিয়েই বসে আছে। তে পাখি তাকাও, তাকাও আমার দিকে। তে তো জাঙ্কুকের দিকে মোটেও তাকাচ্ছিল না, তাই জাঙ্কুক তের বাহু দুটো ধরে নিজের দিকে ঘোরালো। কি হয়েছে তোমার? ইস, চোখে পানি একদম টলটল করছে, এভাবে কান্না করলে হয়? তের চোখে পানি টলটল করছিল, মনে হচ্ছিল তে এখনই ভ্যা করে কেঁদে দিবে। যা কথা তাই কাজ, জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে তো জোরে জোরে কান্না করে উঠলো। আপনাকে জড়িয়ে ধরতে, ও কোন অধিকারে আপনাকে জড়িয়ে ধরলো? আপনি শুধু আমার। হ্যাঁ, আমি শুধুই তোমার। আমি কার হতে যাব বলো তো? আমি আমার পাখিটার ছাড়া আর কারণ না। তাহলে কিভাবে পারলো আপনাকে জড়িয়ে ধরতে? ও কি জানে না যে আমি আপনাকে ভালোবাসি? ও জানলে কি আর না জানলে কি, তুমি এটা বলো তো যে আমি কি কিছু করেছি? না, আপনি কিছু করেননি। তাহলে তাহলে কেন কান্না করছো তুমি? কিন্তু কেন আপনাকে জড়িয়ে ধরবে? অসভ্য মেয়েটা, আমি ওকে মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এটা বলো তো যে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি। তাহলে তোমার জাঙ্কুক তোমাকে ছাড়া কোথাও যাবে না, এটা তুমি তোমার মাথায় ঢুকিয়ে রাখো। আর হ্যাঁ, নিজের ভালোবাসার উপর অধিকার খাটাতে হয়, বুঝতে পারলে পাগলি? এভাবে কেন কান্না করছো তুমি? আমার কান্না আসছে তাই কান্না করছি। ও কিভাবে পারলো আপনাকে জড়িয়ে ধরতে? ও ইচ্ছা করে এটা করেছে। আর বিকেলে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে আপনি ওর সাথে কি কথা বলছিলেন বলুন? আমি ওর সাথে কথা বলেছি? তুমি দেখেছো যে আমি ওর সাথে কথা বলেছি? তাহলে কেন দাঁড়িয়েছিলেন? ওর সাথে আমার ধাক্কা লেগেছিল, আমার মনে হচ্ছিল আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছে, তাই ওর সামনে দাঁড়িয়েছিলাম। তার মানে এবার দুইবার আপনাকে টাচ করেছে? ও তে, এভাবে কান্না করো না, এবার কিন্তু আমার রাগ হবে। আমি আপনাকে জড়িয়ে ধরে রাখবো, কোথাও যেতে দেবো না। আমি যদি ওর সামনে আপনাকে যেতে দেখি তাহলে আমি আপনাকে মেরেই ফেলবো। সাহস কত বড়, ও আপনাকে জড়িয়ে ধরে? ওকে যদি আমি আপনার আশেপাশে দেখি ওকে আমি কচু কাটা করব। শুধু ওকে কেন, কোনো মেয়েকে যদি আমি আপনার আশেপাশে দেখি না আমি তাকেও কচু কাটা করব। এই বলতে বলতে তে জাঙ্কুককে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। যে তে সহজে জাঙ্কুককে জড়িয়ে ধরে না, সেই তে আজকে জাঙ্কুককে জড়িয়ে ধরে বসে আছে। বেশ কিছুক্ষণ জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এরপর জাঙ্কুক তেকে বলল, আমাকে আজকে ছাড়বে না, যেতে দেবে না, ঘুমাতে দেবে না? না, আজকে আমি আপনাকে ছাড়বো না, যেতে দেবো না, ঘুমাতেও দেবো না। আপনি আজকে সারা রাত আমার কাছেই থাকবেন। হাই খোদা, কি বলে এই মেয়ে! তাহলে চলো আমার বাসায় চলো, তারপরে সারা দিন রাত আমাকে জড়িয়ে ধরে বসে থেকো। না, আমি এখানে জড়িয়ে ধরে রাখবো, ছাড়বো না আমি। ওকে, আমাকে জড়িয়ে ধরে রাখলে আমার তো কোনো সমস্যা নেই, আমার তো বরং আরো ভালোই লাগছে। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি, তোমার আম্মু আব্বু, তোমার ভাই বোনরা এসে যখন দেখবে যে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছো, তখন কে লজ্জা পাবে? আমি কিন্তু একদমই লজ্জা পাবো না। কথাটা শুনতেই সঙ্গে সঙ্গে তো তে জাঙ্কুককে ছেড়ে দিয়েছে। কি বলে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? না, একদমই না। আমি তো তোমাকে সতর্ক করছি যেন আমার বউটা কারোর সামনে লজ্জা না পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান, আমি এখন ঘুমাবো। আপনিও কিন্তু গিয়ে এখন ঘুমিয়ে পড়বেন। তা নয় তো কি, এখন কি আমি গিয়ে ডান্স করব? তুমি এখানে শুয়ে পড়ো তো চুপচাপ। জাঙ্কুকের কথা শুনতেই তের সঙ্গে সঙ্গে বালিশে মুখ গুজে শুয়ে পড়েছে। জাঙ্কুক তো বেশ কিছুক্ষণ তের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, এদিকে তেও ঘুমিয়ে পড়েছে। তের ঘুমন্ত মুখটা জাঙ্কুকের কাছে আরো বেশি মায়াবী লাগছে। ওরও তো ইচ্ছা করছে না তেকে ছেড়ে যেতে, তবে যেতে তো হবেই। তখন জাঙ্কুক ঘুমন্ত তের কপালে একটা আলতো করে চুমো দিল। এরপর জাঙ্কুক জিমিনের রুম থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে সেই জিমিন লিসা তের পাশে শুয়ে পড়েছে, আর লিসার রুমে ওদের কিছু কাজিনরা শুয়েছে। অন্যদিকে জাঙ্কুকও গিয়ে জেহবের রুমে ঘুমিয়ে পড়েছে। আজকে জেহব আর সুজির মেহেদি অনুষ্ঠান বলে সবাই তো অনেক বেশি হই হুল্লা করছে। তে, লিসা আর জিমিন ওরা রেডি হয়েছে, দেখে মনে হচ্ছে ওরা কোথাও একটা যাবে। অ্যাকচুয়ালি ওরা সকাল থেকে বায়না ধরেছে যে ওরা সুজির বাড়িতে যাবে। ওরা নাকি কনের পক্ষ হিসাবে আবার এই বাড়িতে আসবে। আসলে এগুলো সব ন্যান্সির প্ল্যান ছিল। ন্যান্সি তো এখানে আসতে পারেনি, কারণ ওকে তো বুগাম আগে ইনভাইট করেছে, তাই ন্যান্সি কনের পক্ষ হিসাবে সবকিছু করবে। তেরা যে ইনভাইট করেছে এটা তো ন্যান্সির মাথায় নেই। ন্যান্সি তো সেই
সকাল 7টার সময় তেকে ফোন করে বলেছে সব কথা, যে কোনে পক্ষ হিসাবে গেলে সবচেয়ে বেশি মজা হবে। আর যেহেতু সুজিকে তে, জিমিন আর লিসা আগে থেকেই চেনে, তাই সুজি কালকে তের সাথে ফোনে এই সব নিয়ে কথা বলেছে। প্রায় সবাই রাজি হয়ে গেছে, কিন্তু সুগা আর জাংকুক তো রাজি হতে চাইছিল না। জাংকুক রাজি হচ্ছিল না বলে প্রায় 1 ঘন্টা আগে তে বোগামকে ফোন করেছিল। হ্যালো বোগাম ভাইয়া, আমরা চাইছিলাম বিয়ের কয়েকদিন আপনাদের ওইখানে থাকতে, আমরা কন্যা পক্ষ হিসাবে থাকবো, কিন্তু আপনার ওই বন্ধুটা আমাদের যেতে দিচ্ছে না। এখন কি করব বলুন তো? কে জাংকুক? ও আসতে দিচ্ছে না? না, আমাদের যেতে দিচ্ছে না, বলছে ওখানে যেতে হবে না। সকাল থেকে আমরা বলছি, সবাই রাজি করাতে চাইছে, কিন্তু রাজি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। ওকে, কিন্তু যাই করে রাজি কিন্তু করাতে হবে, সেটাই জানি। আচ্ছা আচ্ছা বাবা, রাজি করাবো। বলেই বোগাম ফোনটা কেটে দিয়ে জাংকুকের কাছে ফোন দিল। জাংকুক জানতো এমনই কিছু একটা হবে। জাংকুক ফোনটা পিক করলো। আমি জানতাম তুই আমাকে ফোন করবি, এখন তুইও কি আমাকে বোঝাবি যে আমি কেন তোদের যেতে দিচ্ছি না? জাংকুক, তুই আমাকে এত পর মনে করিস? তোর কি মনে হয় তেরা আমাদের বাড়িতে আসলে ওদের খেয়াল আমরা রাখতে পারবো না? এই তোর আমার উপর বিশ্বাস? আরে আমি সুজিকে যতটা ভালোবাসি, তে, জিমিন, লিসা, আমি ওদেরকেও ততটাই ভালোবাসি। এই বাড়িতে ওদের কোনোই অসুবিধা হবে না। তুই যদি শুধুমাত্র আমাকে ফ্রেন্ড মনে করিস, তাহলে ওদেরকে আসতে দিবি। কথা দিচ্ছি, ওদেরকে চুল পরিমাণও আঁচল লাগতে দিব না। বোগামের কথা শোনার পর জাংকুক আর মানা করার সাহস পায়নি। এরপরও যদি তেদের ও যেতে না দিত, তাহলে বোগাম অনেক বেশি কষ্ট পেত। আর বোগাম জাংকুকের ভালো বন্ধু, ও তো বোগামকে কষ্ট দিতে পারে না। আর বোগামও সবসময় জাংকুককে ভাইয়ের চোখেই দেখে এসেছে। জাংকুক যদি কোনো কিছু বোগামের কাছে আবদার করত, তাহলে বোগাম সেটা কখনোই ফেলতো না। তাই এবার জাংকুক রাজি হয়ে গেল। তবে এখন জাংকুকের তের উপর একটু একটু রাগ হচ্ছে। ওইখানে কেন যেতে হবে? ওর সামনে সামনে থাকলে কি হতো না? জাংকুক খুব ভালো করে জানে এই সব নষ্টের গোড়াই হচ্ছে তে। তার উপরে ন্যান্সি ওই বাড়িতে আছে। এই 4 বজ্জাত একসাথে মিলে কি খিচুড়ি পাকাবে, এটা নিয়ে জাংকুকের ভীষণ রকমের টেনশন হচ্ছে। জাংকুক তো একটু মনটা খারাপ করে ছাদের এক কোণায় বসেছিল আর এই সব কথা ভাবছিল। সুইটার, তোমার খুব শখ না কোণে পক্ষ হওয়ার? যাও যাও, আমি আর কিছুই বলবো না, শুধু একবার এই বাড়িতে কোণে পক্ষ হয়ে এসো, তারপর দেখো কি করি। বলেই জাংকুক বাঁকা হাসি দিয়ে সেখানেই বসে রইল। এদিকে তে, জিমিন, লিসা বের হবে, কিন্তু জাংকুককে কোথাও খুঁজে পাচ্ছে না। বোগাম ফোন করে বলার পর তো জাংকুক রাজি হয়ে যায়। আর জাংকুককে রাজি হতে দেখেও সুগাও রাজি হয়ে যায়। তেরা অনেকক্ষণ ধরে জাংকুককে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ওরা সবাই ড্রয়িং রুমে বসা। হঠাৎই দেখলো জাংকুক সিঁড়ি দিয়ে নিচে নামছে। জাংকুক তের দিকে আসছিল, আর তে সোফা থেকে উঠে জাংকুকের দিকে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই জেনি কোথা থেকে যেন জাংকুকের সামনে চলে আসে, এবং ওকে দেখে বোঝা যাচ্ছিল ও খুব রিল্যাক্স আছে। এবং জাংকুকের সামনে গিয়ে জাংকুককে জিজ্ঞাসা করে, আচ্ছা জাংকুক ভাইয়া, ওরা এইভাবে রেডি হয়েছে কেন? ওরা কোথায় যাবে? জেনিকে দেখে জাংকুকের চোখ টিটমিট করছিল। জাংকুক তো এটা বুঝতে পারছে না এই মেয়েটা কেন ওর সাথে গায়ে পড়ে কথা বলছে। জেনি তো অনেকটাই জাংকুকের সামনে দাঁড়িয়েছিল। তে দেখে এবার খুব ভালো করে বুঝতে পেরেছে এই মেয়েটাকে একটা শিক্ষা দিতেই হবে। তাই তে গিয়ে জাংকুকের সামনে দাঁড়ালো জেনির মুখ করে, কারণ তে জানে এখানে জেনি তেকে কিছুই বলতে পারবে না, আর জাংকুক তেকে কখনোই অপমানিত হতে দেবে না। আমরা যেখানে যাই না কেন, সেটা তুমি আমাদের এসে বলতে পারতে যে আমরা কোথায় যাচ্ছি, সেটা ওনাকে এভাবে এসে জিজ্ঞাসা করার কি আছে? হ্যাঁ সেটাই তো, জাংকুক ভাইয়া কি জানে নাকি যে আমরা কোথায় যাচ্ছি? আর জানলেও বাকি, আমরা তো সবাই এখানে আছি। তোমার যদি এতই জানার ইচ্ছা হয়, তাহলে আমাদের এসে বলতে পারতে। তে শোনো আমার কথা, আপনি একদম চুপ করুন, আপনি একটা কথা বলবেন না। যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু আমি আবার কান্না করব। আচ্ছা, বললাম না কোনো কথা, মুখে আঙ্গুল দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার শুনুন আমি কি বলি। শোনো জিনি, তোমার যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, সেটা তুমি আমাকেও জিজ্ঞাসা করতে না পারো। এখানে জিমিন আছে, লিসা আছে, ওদেরকে জিজ্ঞাসা করতে পারো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাতে তোর কি সমস্যা হলো তে? আমি তো তোকে কিছু জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করাতে আমার অনেক সমস্যা আছে, আর সেটা আমি তোমাকে কেনই বা বলতে যাবো? আর তুমি আমাকে তুই তুই কি বলছো? আমি তোমার এখন না কোনো বোন লাগি আর না কোনো ফ্রেন্ড লাগি। আহা, এভাবে রেগে আগুন হয়ে গেলে তোমার মেকআপ গুলো তো এখন গলে গলে পড়বে পাখি। তখন ওদের বাড়িতে গেলে কি বলবে বলো তো, যে পেটনি ওদের বাড়িতে গেছে। এই যে শুনুন, আপনি খুব ভালো করে জানেন যে আমি বেশি মেকআপ করি না, তারপরে এই কথা কেন বলছেন? আর বেশি হলে না মামুনিকে কিন্তু বলে দিব যে খাঁচায় বন্দি করে দিতে। আচ্ছা, কেউ তো আমার কথা ভাবে না। এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাচ্ছে কোনে পক্ষ হবে বলে, তো আমি যখন একা একা থাকবো তখন তো উড়বই, তাই না? অ্যাকচুয়ালি জাংকুক ইচ্ছা করেই তের সাথে এমন ভাবে কথা বলছিল জেনিকে দেখানোর জন্য, যেন জেনি সবকিছু বুঝতে পারে আর তের সাথে খারাপ ব্যবহার করার সাহস যেন না পায়। আরে সুজি আপু ওখানে একা একা আছে, তাই আমরা যাচ্ছি, এটাও বুঝতে পারছেন না? আর অনেক বেশি মজা হবে, আপনি দেখে নিন। এখন চলুন, আমাদের একটু এগিয়ে দেবেন, কতক্ষণ ধরে আপনাকে খুঁজছি। লিসা আপু, তুমি সুগা ভাইয়া, ইউনো ভাইয়া, জিহু ভাইয়াকে একটু ডেকে আনো তো, যাও। ওকে
ওকে চলেন ম্যাডাম আপনাদের এগিয়ে দিয়ে আসি। এটা বলতেই তে জাঙ্কুকের হাত ধরলো আর দুজনেই একসাথে যেতে লাগলো। তের ব্যবহারটা যেন আজকে জাঙ্কুকের মন ছুঁয়ে গেছে। কিভাবে তে জাঙ্কুকের উপর অধিকার খাটাচ্ছে। জাঙ্কুক তো এতদিন এটাই চাইতো যেন ওর পাখিটা এভাবেই ওর উপর অধিকার খাটায়। তে একদম ঠিক বলেছে, জাঙ্কুক শুধু তেরই। এদিকে জেনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ও আচ্ছা এবার তোমার কাছে সবকিছু ক্লিয়ার। এই জাঙ্কুক নামের ছেলেটা ওর বয়ফ্রেন্ড হয় না হাজবেন্ড হয়, বিয়ে হয়েছে কিনা সেটাও তো জানি না, জানতে হবে সবকিছু। এবার তোমার আর জাঙ্কুকের মাঝে কিভাবে ফাটল ধরায় সেটা শুধু তুমি দেখতে থাকো এই পাখি। কিছুক্ষণের মধ্যেই তেরা সবাই গাড়ি নিয়ে বের হয়ে পড়লো। বিয়ের এই কয়দিন ওরা সবাই সুজিতের বাসাতেই থাকবে। সবাই মিলে তেদের এগিয়ে দিয়ে এসেছে এবং বেশ কিছুক্ষণ পর ওরা সবাই সুজিতের বাড়িতে পৌঁছেও গেছে। তেরা চলে এসেছে বলে সুজি আর বোগাম তো অনেক বেশি খুশি হয়ে গেছে। বোগামের রুমের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে বোগাম তো নিচের বেডের উপরে বসে আছে। আসলে বিয়ে বাড়িতে অনেক গেস্ট থাকায় সব রুমই অটোমেটিকলি ভর্তি হয়ে আছে, কিন্তু একমাত্র বোগামের রুমটাই একদম খালি, কারণ ও নিজের রুমে কাউকেই অ্যালাউ করে না। লোকজনের ঝামেলাও বোগাম একদমই পছন্দ করে না। বোগাম একদমই চায় না যে তেদের এখানে থাকতে কোনো অসুবিধা হোক, তাই তো ও নিজের কাজিনদের সাথে গেস্ট রুমে চলে গেছে আর নিজের রুমটা তেদের ছেড়ে দিয়ে ধুয়ে গেছে। বোগামকে দেখেই তে এগিয়ে এসে বলল, ভাইয়া আপনার কিছু লাগবে? না কিছু লাগবে না, আর সরি পারমিশন না নিয়ে চলে আসলাম। আসলে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। আরে ভাইয়া কি যে বলে না, অসুবিধা হবে কেন, বরঞ্চ আমরাই এসে আপনাকে আরো অসুবিধায় ফেলে দিলাম। আমাদের জন্য তো আপনার রুমটাই ছেড়ে দিতে হলো। আরে পাগলি এটা কোনো ব্যাপার না, আমার রুম আমারই থাকবে। আচ্ছা তোমরা এখানেই থেকো, বাইরে কোথাও যেও না। এটা কেমন কথা বলছেন ভাইয়া? আমরা যদি এখানে এসে রুমেই বসে থাকি তাহলে এখানে কেন আসলাম? আপনিও তো দেখছি জাঙ্কুক ভাইয়ার মতো কথা বলছেন। তোমার জাঙ্কুক ভাইয়াকে কোনো রকম রাজি করিয়েছি। আচ্ছা যাই হোক, তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু কেউ যদি তোমাদের ডিস্টার্ব করে শুধু আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই। তোমাকে একটা কাজ দিব, করতে পারবে তুমি বোন আমার? কাজ? হ্যাঁ হ্যাঁ বলুন কি কাজ। এবার বোকাম উঠে ওর ক্যাবিনেটের কাছে গেল আর সেখান থেকে একটা শপিং ব্যাগ বের করলো এবং সেটা তের হাতে দিয়ে বলল, এখানে তো এখন কেউই নেই, এটা একটু ন্যান্সিকে দিয়ে দিবে ঠিক আছে? ন্যান্সিকে দিয়ে দেবো? আর এই শপিং ব্যাগটা একদমই চেনা চেনা লাগছে। জাঙ্কুক ভাইয়া যে আমাকে শপিং গুলো দিয়েছিল সেগুলো এরকম ব্যাগে ছিল। তার মানে যেদিন জাঙ্কুক ভাইয়া শপিং করেছিল সেদিন আপনিও তার সাথে ছিলেন? ছিলাম তো, আমাদের প্ল্যান একটু অন্যরকম ছিল তাই আলাদা শপিং করেছি। ইস ঢং, একসাথে করলে কি হতো? আর ন্যান্সি তো সেদিন আমাদের সবার সাথে গিয়ে বিয়ে শপিং করেছে, তাহলে এটা কিসের জন্য? তোমার বান্ধবীকে বলো আমি দিয়েছি, আর কিছু জানতে হবে না তোমার। কেন জানতে হবে না ভাইয়া? घर में कुछ ब्लैक है। ব্ল্যাক হোয়াইট পিঙ্ক রেড যাই হোক না কেন পরে সবকিছুই জানতে পারবে। বলেই বোগাম নিজের রুম থেকে চলে গেল এবং তে মনে মনে ভাবছে, আপনার আর ন্যান্সির মধ্যে কুছ কুছ होता है। ওকে ওকে, আমিও তো দেখবো যে আপনারা কবে জানান।